তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আমরা ইতিহাসের এমন এক রোমাঞ্চকর অধ্যায়ে ডুব দিতে যাচ্ছি যা প্রায় ৪৫০ বছর ধরে পূর্ব ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল। পাল এবং সেন রাজবংশের এই মহাকাব্যিক যাত্রা কিভাবে চরম এক নৈরাজ্যের ভেতর থেকে একটা শক্তিশালী সাম্রাজ্যের জন্ম হলো, কিভাবে চলল ক্ষমতার লড়াই, আর শেষ পর্যন্ত কিভাবে সবকিছুর অবসান ঘটল, সেই পুরো গল্পটাই আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। ঠিক আছে, চলুন ইতিহাসের এই অসাধারণ পাতাগুলো উল্টে দেখা যাক। তবে হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার। আজকের এই চমৎকার এবং তথ্যবহুল ঐতিহাসিক আলোচনার মূল ভিত্তিটাই কিন্তু গড়ে উঠেছে AIMWBCS ক্লাসেসের প্রদান করা অসাধারণ সব স্টাডি ম্যাটেরিয়ালের উপর। তাদের তৈরি করা সুনির্দিষ্ট এবং অত্যন্ত গোছানো নোটসগুলোর জন্যই আজ আমরা ইতিহাসের এই জটিল ঘটনাপ্রবাহকে এত সহজে সবার সামনে তুলে ধরতে পারছি। আজকের এই পরিক্রমাকে আমরা মূলত ৫টি পরিষ্কার ভাগে ভাগ করেছি। পালদের উত্থান থেকে শুরু করে তাদের সেই বিখ্যাত ত্রিশক্তির সংগ্রাম, এরপর পতন ও বিদ্রোহ, তারপর সেন সাম্রাজ্যের নতুন যুগ এবং সবশেষে আক্রমণ ও চূড়ান্ত পতন। একদম একটা লজিক্যাল রাস্তা ধরে আমরা এগোব। প্রথম পর্ব, পাল সাম্রাজ্যের উত্থান এবং অরাজকতার অবসান। আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দে বাংলার পরিস্থিতি ঠিক কেমন ছিল সেটা দিয়ে শুরু করা যাক। সে সময় বাংলায় চলছিল এক চরম নৈরাজ্য, যাকে ইতিহাসে বলা হয় মাৎস্যন্যায়। মানে পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনি সমাজের শক্তিশালীরা দুর্বলদের ওপর তখন যথেষ্ট অত্যাচার চালাত। কোনো আইন নেই, শৃঙ্খলা নেই, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। আর ঠিক এই অরাজকতা থেকে মুক্তি পেতেই বাংলার বিভিন্ন নেতারা বা সামন্তরা মিলে গোপাল নামের একজনকে নিজেদের রাজা হিসেবে নির্বাচিত করেন। ভাবলে অবাক হতে হয়, এই একটা গণতান্ত্রিক নির্বাচনই কিন্তু সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে পাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিল। এক কথায় একটা রিয়েল গেম চেঞ্জার। এখন একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইতিহাসে একজন প্রতিষ্ঠাতা এবং একজন প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ থাকে। দেখুন, গোপাল এই রাজবংশটি শুরু করেছিলেন ঠিকই, কিন্তু পাল সাম্রাজ্য যখন প্রায় ধ্বংসের মুখে, তখন প্রথম মহিপাল ৯৭৮ খ্রিস্টাব্দে তার হারানো গৌরব পুনরুদ্ধার করে সাম্রাজ্যকে যেন নতুন জীবন দান করেন। আর সেই কারণেই তাকে দ্বিতীয় বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। শুধু শুরু করলেই তো হলো না, সেটাকে টিকিয়ে রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? পালদের এই দীর্ঘস্থায়ী প্রভাবের টাইমলাইনটা দেখলে সত্যি অবাক হতে হয়। ৭৫০ খ্রিস্টাব্দের শুরু, তারপর অষ্টম শতকে ধর্মপালের আমলে একদম স্বর্ণ যুগে প্রবেশ। মাঝে কিছু টানাপোড়ন থাকলেও ৯৭৮ খ্রিস্টাব্দে প্রথম মহিপালের হাতে আবার বাউন্স ব্যাক করা, এবং শেষমেশ দ্বাদশ শতকে গোবিন্দপালের মাধ্যমে এই বিশাল যাত্রার সমাপ্তি। শতাব্দীর পর শতাব্দী জুড়ে তাদের এই প্রভাব সত্যি অবিস্মরণীয়। আর এই দীর্ঘ সাম্রাজ্যের সবচেয়ে প্রতাপশালী দুই শাসক বা বলা যায় সুপারস্টার ছিলেন ধর্মপাল এবং দেবপাল। খালিমপুর তাম্রশাসন থেকে আমরা জানতে পারি যে ধর্মপাল বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে দেবপালের রাজত্বকালের তথ্য মেলে ভাগলপুর তাম্রশাসন থেকে। তার আমলে কিন্তু ব্রোঞ্জ ঢালাই শিল্পের পথিকৃৎ ধীমান এবং বিতপালের মতো শিল্পীরা বাংলার শিল্পকলাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এবার আসি দ্বিতীয় পর্বে, ত্রিশক্তির সংগ্রাম। অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত উত্তর ভারতে ক্ষমতার দখল নিয়ে যে প্রায় ২০০ বছরের এক মহাকাব্যিক লড়াই চলেছিল, এবার সেটা নিয়ে কথা বলা যাক। আর এই লড়াইটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে সেকালের ভূরাজনীতি কতটা জটিল ছিল। পূর্ব ভারতের পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার আর দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, এই তিন পরাশক্তিরই একমাত্র টার্গেট ছিল উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্র কনৌজ দখল করা। রাষ্ট্রকূটরা সামরিক দিক থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ যুদ্ধে জিতলেও আলটিমেটলি কিন্তু গুর্জর প্রতিহাররাই কনৌজকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল। তৃতীয় পর্ব, পাল সাম্রাজ্যের পতন ও বিদ্রোহ। এত বড় একটা সাম্রাজ্য, অথচ বাইরের আক্রমণ আর ভেতরের বিদ্রোহ কিভাবে সেই ভিত নাড়িয়ে দিল, চলুন সেটা এবার দেখি। যে কোনো সাম্রাজ্যের পতনের পেছনে কিছু নির্দিষ্ট স্ট্রেস পয়েন্ট থাকে। পালদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। একদিকে প্রথম মহিপালের রাজত্বকালের দক্ষিণ ভারত থেকে আসা প্রথম রাজেন্দ্র চোলের কাছে সাংঘাতিক একটা সামরিক পরাজয়, আর অন্যদিকে দ্বিতীয় মহিপালের শাসনামলে দিব্য বা দিব্যকের নেতৃত্বে হওয়া ঐতিহাসিক কৈবর্ত বিদ্রোহ।
এই কৃষক আর জেলেদের বিদ্রোহ পালদের কেন্দ্রীয় শাসনকে ভেতর থেকে একেবারে ঝাঁকিয়ে দিয়েছিল। তবে পতনের এই চরম ডামাডোলের মাঝেই কিন্তু একটা অদ্ভুত সুন্দর ব্যাপার ঘটেছিল। রামপালের যুগে রচিত হয়েছিল বিখ্যাত মহাকাব্য রামচরিতম। আচ্ছা, এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। এটা কিন্তু ষোড়শ শতকে তুলসীদাসে লেখা রামচরিত মানস নয়। সভাকবি সন্ধ্যাকর নন্দী এমন এক অসাধারণ সাহিত্যকর্ম তৈরি করেছিলেন, যার প্রতিটি লাইন একই সাথে দেবতা রামচন্দ্র এবং রাজা রামপাল দুজনেরই গুণগান করে। সে যুগের পাল রাজসভার পণ্ডিতদের বুদ্ধিবৃত্তিক লেভেলটা যে কোথায় ছিল, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। চলুন এবার আমরা চতুর্থ পর্বে যাই আর দেখি পালদের ওই শূন্যস্থান পূরণ করতে কিভাবে কর্ণাটক অঞ্চল থেকে আসা সেন সাম্রাজ্যের আত্মপ্রকাশ ঘটল। পালদের ওই প্রতিষ্ঠাতা বনাম প্রকৃত প্রতিষ্ঠাতার কনসেপ্টটা কিন্তু এখানেও একদম খাপে খাপে বসে যায়। সামন্ত সেন এই রাজবংশ শুরু করলেও বিজয় সেনই ছিলেন সেনদের প্রকৃত প্রতিষ্ঠাতা। উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি থেকে জানা যায় যে তিনি বিক্রমপুর থেকে বিজয়পুর পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন আর সেনদের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছিলেন। সেনদের রাজত্বকালটা পালদের মতো অত বিশাল না হলেও তাদের প্রভাব কিন্তু মোটেও কম ছিল না। ১০৭০ খ্রিস্টাব্দে শুরু হয়ে দ্বাদশ শতকের শেষ ভাগে বল্লাল সেন ও লক্ষণ সেনের আমলে তাদের ক্ষমতা একেবারে চূড়ায় পৌঁছায় এবং ১২৩০ খ্রিস্টাব্দের দিকে আনুষ্ঠানিকভাবে এই সাম্রাজ্যের পতন ঘটে। সেন আমলের কথা বলতে গেলে যে বিষয়টির কথা না বললেই নয় তা হল বল্লাল সেন প্রবর্তিত কৈলিন্য প্রথা। এটি ছিল মূলত সমাজের ব্রাহ্মণ এবং কায়স্থদের মধ্যে এক ধরনের অত্যন্ত রক্ষণশীল সামাজিক স্তরবিন্যাস বা জাতপাতের ব্যবস্থা। এই প্রথাটি বাংলার তৎকালীন সামাজিক কাঠামোর ওপর একটা সুদূর প্রসারী এবং গভীর প্রভাব বিস্তার করেছিল। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল বল্লাল সেন যে শুধু একজন পরাক্রমশালী রাজা ছিলেন তা কিন্তু নয়, তিনি নিজেও একজন মস্ত বড় পণ্ডিতও ছিলেন। তিনি দানসাগর বইটা লিখেছিলেন এবং অদ্ভুত সাগর লেখা শুরু করেছিলেন। পরে অবশ্য তার ছেলে লক্ষণ সেন সেটা শেষ করেন। অর্থাৎ তার অবদান শুধু যুদ্ধক্ষেত্রেই আটকে ছিল না, বুদ্ধিবৃত্তিক জগতেও তার প্রভাব ছিল অপরিসীম। এবার আমরা এসে পড়েছি পঞ্চম এবং একেবারে শেষ পর্বে, সেন সাম্রাজ্যের পতন, বা বলা যায় বাংলার ইতিহাসের এক বিশাল পালাবদলের শেষ অঙ্ক। রাজা লক্ষণ সেন, ইতিহাসবিদদের মতে তিনিই ছিলেন বাংলার শেষ উল্লেখযোগ্য হিন্দু শাসক। গৌরেশ্বর বা পরম বৈষ্ণব এর মতো বেশ কিছু জাঁকজমকপূর্ণ উপাধি ছিল তার। তার শাসনকালের একদম শেষ দিকের ওই নাটকীয় ঘটনাগুলোর সবচেয়ে বড় প্রমাণ আমরা পাই মিনহাজ উস সিরাজের লেখা বিখ্যাত ফার্সি গ্রন্থ তবকাত-ই নাসিরি থেকে, আর সেখান থেকেই জানা যায় পরবর্তী সেই ভয়াবহ বিপর্যয়ের কথা। ১২০৩ শুধু একটা সংখ্যা মনে হতে পারে, কিন্তু পূর্ব ভারতের ইতিহাসে এই বছরটা হল সেই যুগান্তকারী টার্নিং পয়েন্ট, যখন ভাগ্যের চাকা যেন চিরতরে ঘুরে গিয়েছিল। ১২০৩ থেকে ১২০৪ সালের মাঝামাঝি সময়ে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি অত্যন্ত আকস্মিকভাবে সেনদের রাজধানী নবদ্বীপ আক্রমণ করেন। এই অতর্কিত আক্রমণে লক্ষণ সেন রাজধানী ছেড়ে পূর্ববঙ্গে পিছু হটতে বাধ্য হন। হ্যাঁ, এটা ঠিক যে তার ছেলেরা এরপরও পূর্ব আর দক্ষিণ বাংলায় কিছুদিন শাসন চালিয়েছিলেন, কিন্তু এই একটা আক্রমণেই বাংলায় সেন সাম্রাজ্যের মূল কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়েছিল।